অন্ধকার গলিটার মুখটা এসে নিজের হাত ঘড়িতে একবার সময়টা দেখে নিল মেয়েটা। রাত 11:30। দূরের কোনো পূজা মণ্ডপের মাইক থেকে বাংলা গান আর ঢাকের শব্দ ভেসে আসছে। আজ সত্যি বড্ড দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। অষ্টমীর দিনেও কাজে যাওয়া নিয়ে বেশ আপত্তি ছিল বাবার, যদিও সেসব অমান্য করেই বেরিয়ে পড়েছিল মেয়েটা। আর বেশি 7-5 না ভেবে তাড়াতাড়ি বাড়ির পথে এগোলো সে। কিছু দূর যেতেই স্ট্রিট ল্যাম্পের তলায় কয়েকটা আবছা অন্ধকার মূর্তি চোখে পড়ল তার। না, ঠিক মূর্তি নয়, নরমূর্তি। সংখ্যায় তারা 4 জন। পাঁচিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকেই। ওদের সামনে রাস্তার উপর ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে কয়েকটা খালি কাঁচের বোতল। হঠাৎ এরকম একটা দৃশ্য দেখে মেয়েটার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মানুষগুলোর চোখের দৃষ্টি ওর মোটেই ভালো লাগলো না। পাশ কাটিয়ে হাঁটা শুরু করতে সে অনুভব করল লোকগুলো তার পিছু নিয়েছে। পা চালিয়ে যতটা সম্ভব দ্রুত হাঁটতে গিয়ে একসময় ওই 4টে নরমূর্তি 4 দিক দিয়ে ঘিরে ফেলল মেয়েটাকে। প্রত্যেকের লাল টকটকে ভয়ঙ্কর লালসাময় চাহনি দেখে ভয়ে গলা শুকিয়ে এলো মেয়েটার। পিছন থেকে তাড়াতাড়ি একজন এসে চেপে ধরল তার মুখ ও হাত। বাকি 3 জন আস্তে আস্তে এগিয়ে গেল তার দিকে। ওদের মুখে খেলা করছে এক অদ্ভুত ক্রূর হাসি। নিজেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করতে লাগলো মেয়েটা। আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা ধাক্কা দিল মেয়েটাকে। একটা সাংঘাতিক আর্তনাদ করে ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ল মেয়েটা। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখল সে। ওই 4 জন দুশ্চরিত্রের শরীরে এলো পাথারি ছুরি বসাচ্ছে এক নারী মূর্তি। রক্তে দুহাত রাঙানো খোলা চুলের নারী মূর্তিটি আস্তে আস্তে যেন তলিয়ে গেল এক গভীর অন্ধকারের অন্দরে। স্বর্গের সকল দেবতা যখন মহিষাসুরকে মারতে অক্ষম হল, তখন তারাই জন্ম দিল দেবী দুর্গার, যিনি সকল দেবতার অস্ত্র নিয়ে এবং নিজের জ্যোতি দিয়ে পরাজিত করেন মহিষাসুরকে। এই গল্প তো আমরা প্রতি বছরই শুনে আসছি। কিন্তু একবার ভাবুন তো, এই সমাজে কত মহিষাসুর এখনো বেঁচে রয়েছে এবং প্রতিনিয়ত কোনো না কোনো দুর্গা তাদের কাছে হার মানছে। কিন্তু আর কতদিন? একটা কথা মাথায় রাখতে হবে, একমাত্র নারীদের হাতেই সম্ভব মহিষাসুরদের বধ করা। তাই এই পুজোয় নিজেদের নতুন রূপে সাজিয়ে নিয়ে নতুন প্রতিজ্ঞা নিয়ে নাও,
প্রত্যেক ঘরে যেন আসে এক দুর্গা, যে এক হাতে সকলকে দেখাশোনা করতে পারে এবং অন্য হাতে অসুর দমন। শুরু হচ্ছে সোহিনী সিরিজের দ্বিতীয় গল্প, লেখিকা তৃষ্ণা চৌধুরীর কলমে, আগমনী। কাসর ঘণ্টার শব্দে আর ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণে চারিদিকটা একেবারে গম গম করছে, সঙ্গে ধুনুচির ধোঁয়া আর ঢাকের শব্দ। উফ, পুরো হেভেনলি ফিলিং। চারিদিকে এই মনোরম পরিবেশের মধ্যে নিজেকে যেন সবচেয়ে বেশি আনন্দিত মনে হচ্ছে। দেখতে দেখতে পুজো এখন দোরগোড়ায়। আজ ষষ্ঠী, মায়ের বোধন। আর এই বছর আমি আর সোহিনী ভাগ্যক্রমে এবারের পুজোটা উত্তর কলকাতার একটা বনেদি বাড়িতে কাটানোর সুযোগ পেয়েছি। ঘটনাটা তবে একটু গোড়া থেকেই বলি। আমার বাবার ছেলেবেলার বন্ধু সুমিত কাকু, অর্থাৎ শ্রী সুমিত কুমার চৌধুরী, শোভাবাজারের এক বনেদি বাড়ির ছেলে। সেই কোন কাল থেকে তাদের বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়ে আসছে। অনেক ছোটবেলায় বাবা মায়ের সাথে আমি এসেছি এখানে, যদিও সে কথা আমার আর মনে নেই। মাঝে মাঝে বহু বছর নানা ব্যস্ততার জন্য সুমিত কাকুর সাথে বাবার যোগাযোগ ছিল না। এই মাস কয়েক আগে এক রবিবারের সকালে একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হলেন সুমিত কাকু। বনেদি স্টাইলে সোফায় বসে সরাসরি বাবাকে বললেন, এই যে সুনন্দ, এবার পুজোর কদিন সপরিবারে আমাদের বাড়ি থাকছিস তুই, ওকে? বাবা সেদিন খুশির সাথেই রাজি হয়ে গেছিল। তবে পুজোর কিছুদিন আগে দিদা সামান্য অসুস্থ হয়ে পড়ায় মা বাবা দুজনেই মাসির বাড়িতে থেকে গেছে। অগত্যা নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি শুধু আমি আর সোহিনী। বারাসাতের সেই মহামূল্য দেবমূর্তি উদ্ধার করার পর বেশ টুকটাক নাম হয়েছে সোহিনীর। পাড়া প্রতিবেশীরা প্রায় সবাই খুশি হয়ে শুভেচ্ছা জানিয়ে গেছেন। সেই সময়ে আমার যে কি আনন্দ হচ্ছিল সেটা আর কি করে বলে বোঝাবো। সকালের পুজোর কাজ আপাতত শেষ। আমরা প্রণাম সেরে প্রসাদ গ্রহণ করলাম। এই বাড়ির রীতি অনুযায়ী পুজোর সমস্ত ভোগ এ বাড়ির বড় বউ বানায়। বর্তমানে এই দায়িত্বটি সসম্মানে পালন করছেন এই বাড়ির বড় ছেলে, অর্থাৎ সুমিত কাকুর স্ত্রী শ্রীমতী নন্দিনী চৌধুরী। আমাদের দেখে হেসে তিনি বললেন, ও মা, কত বড় হয়ে গেছিস তো, কতদিন পরে দেখলাম তোদের। নন্দিনী কাকিমা ছাড়া বাড়ির বাকি সদস্যরা হলেন এই বাড়ির ছোট ছেলে সুজিত চৌধুরী ও তার স্ত্রী রাইমা, বাড়ির বড় মেয়ে সুকন্যা ও জামাই অখিল, বাড়ির ছোট মেয়ে সুমনা এবং তাদের বৃদ্ধ মা সুভাষিনী চৌধুরী। সকালের ভোগ খেয়ে আমাদের থাকার ঘরে এসে দেখলাম সোহিনী সঙ্গে করে আনা নতুন জামাগুলো বিছানায় রেখে এক নাগাড়ে সেগুলোকে দেখছে। আমি কাছে এসে বললাম, কি রে, জামাগুলো বের করলি কেন এখন? সোহিনী আমাকে দেখে বলল, কেন, সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরোবি না? মুনিয়ারা যাবে, সকালেই তো বললো আমাদের। ঝট করে মনে পড়ে গেল, মুনিয়া হলো সুজিত কাকুর মেয়ে। ও আমার সমবয়সী। এই বাড়িতে এসে অবধি ওর সাথে দারুণ ভাব জমে গেছে। আজ সন্ধ্যায় বাড়ির আরতি দেখে ওরা উত্তর কলকাতার কয়েকটা পুজো দেখতে যাবে। সঙ্গে আমাদেরকেও যাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে ওরা। আমি সামান্য আক্ষেপের সুরে বললাম, এই যা, দেখেছিস, একদম ভুলে গেছিলাম রে। সোহিনী হেসে বলল, তা তো বটেই, প্রথমবার এরকম একটা জায়গায় এসেছি, বাইরে বেরোনোর কথা তো আর মাথাতেই আসছে না। কথাটা খুব ভুল বলেনি সোহিনী। সত্যি এইখানে এসে মনের মধ্যে একটা অদ্ভুত সুন্দর আনন্দ অনুভব করছি। এইরকম একটা অভিনব পরিবেশের সাথে প্রথমবার পরিচয় হলো আমার। নিজেকে যেন আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। এইখানে এই বাড়িটার একটা ছোট্ট বর্ণনা আমার দিয়ে দেওয়া উচিত।
সুমিত কাকুদের এই 150 বছর পুরনো বিশাল বাড়িটা উত্তর কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি থেকে পায়ে হাঁটা 10 মিনিটের পথের দূরত্বে অবস্থিত। 4 ধারে ঘর আর মাঝখানে বিশাল একটা উঠোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। উঠোনের এক প্রান্তে বিশাল ঠাকুর দালান, যেখানে সেই 19 শতক থেকে আজও বড় করে বনেদি ধাঁচে দুর্গাপুজো হয়ে আসছে। এই বাড়ির বর্তমান কর্ত্রী অর্থাৎ সুভাষিনী দেবী মায়ের আরাধনায় কোনো রকম খামতি রাখেন না। পুজোয় প্রধান উপদেষ্টার ভূমিকাটাও উনিই পালন করেন। বাড়ির কর্তা সুরেন্দ্রনাথ বাবু বছর 7 হলো গত হয়েছেন। তারপর থেকে ভদ্রমহিলাই সব নিজে একা হাতে সামলান। উনি সত্যি এই বাড়ির সবার আদর্শ। ধূপ ধুনোর মিষ্টি গন্ধে বিকেলের দিকে ঘুমটা আপনা আপনি ভেঙে গেল। নতুন জামায় নতুন ভাবে সেজে নিলাম। সোহিনী প্রতিবারের মতোই শার্ট জিন্স পরেছে। তৈরি হয়ে ঠাকুর দালানে মায়ের আরতি দেখে বেড়ানোর জন্য প্রস্তুত হয়ে নিলাম। আমাদের দলে মুনিয়া ছাড়াও রয়েছে সুকন্যা পিসির ছেলে মেয়ে মন্টু আর মিছরি। ওরা দুজনেই অবশ্য আমার থেকে বয়সে ছোট। ঠাকুরকে প্রণাম করে সবেমাত্র রাস্তায় এসে দাঁড়িয়েছি। একটা কান ফাটা শব্দে বুকটা রীতিমতো কেঁপে উঠল। অনেকটা শব্দবাজির আওয়াজ যেন। মন্টু ধরা গলায় বলল, আদি কিসের আওয়াজ হলো এটা? কিছু বুঝে ওঠার আগেই দেখলাম সোহিনী উল্টো দিকে ছুটল। মুনিয়াদের পিছু নিতে বারণ করে আমিও সোহিনীর সঙ্গ নিলাম। কিছু দূর যেতেই একটা অন্ধকার গলির মুখে একটা জটলা চোখে পড়ল। এগিয়ে যেতেই যে দৃশ্য দেখলাম, আমার হাত পা মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। রাস্তার মাঝামাঝি পড়ে রয়েছে একটা পুরুষের মৃতদেহ। কপালের ঠিক মাঝামাঝি একটা গর্ত, সম্ভবত গুলির দাগ। পেটে একটা ছুরি বসানো, নৃশংসভাবে। টাটকা তাজা রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। একটু নিচু হয়ে বসতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। মৃতদেহের পেটে বসানো চকচকে ছুরিটার গায়ে বেশ পরিষ্কারভাবে টকটকে লাল কালিতে লেখা, ওগো আমার আগমনী। এই সাংঘাতিক দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠল। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে। ভিড় সরিয়ে মৃতদেহটা ভালো করে পর্যবেক্ষণ করে একজন ইন্সপেক্টর বললেন, আরে ইনি তো মন্ত্রী রূপঙ্কর সামন্তের সেক্রেটারি। একটা শোরগোল পড়ে গেল। এরপর মন্ত্রীর সেক্রেটারি খুন হয়েছেন বলে কথা, তাও আবার ষষ্ঠীর সন্ধ্যায়, খোদ উত্তর কলকাতার গলিতে। অনেকেই বেশ ভয় পেয়ে গেল। সোহিনী কিন্তু একদম চুপ হয়ে গেছে। খালি আর চোখে ছুরিতে লেখা কথাগুলোর দিকে চেয়ে আছে সে। লেখাটা আমারও বেশ অদ্ভুত লেগেছে। আগমনী কথাটার সাথে এই খুনের কি সম্পর্ক থাকতে পারে? মিনিট খানেকের মধ্যেই আরো একটা গাড়ি এসে পড়ল ঘটনাস্থলে, এবং গাড়ি থেকে যিনি নামলেন তিনি যে স্বনামধন্য মন্ত্রী শ্রী রূপঙ্কর সামন্ত, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওই মারকাটারি চেহারা, চারা দেওয়া পুরু গোফ, ওই মোটা ফ্রেমের চশমা, খবরের চ্যানেলের পর্দায় বহুবার দেখেছি ওনাকে। ভদ্রলোক মুখে রুমাল চাপা দিয়ে 2-1 বডিটা পর্যবেক্ষণ করলেন। পুলিশ ইন্সপেক্টর বললেন, স্যার আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে ওনার কি কোনো শত্রু? রূপঙ্কর বাবু রুমাল চাপা অবস্থাতেই মাথা নেড়ে না করে দিলেন। ইন্সপেক্টর বললেন, বেশ, আপনি তাহলে একটু ওনার পরিবারকে ইনফর্ম করে দেবেন। আর আমরা আপাতত বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। বডি পোস্টমর্টমের জন্য তুলে নিয়ে যেতেই নিমেষে রাস্তা ফাঁকা হয়ে গেল। আমরাও সুমিত কাকুদের বাড়িতে ফিরে এলাম। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চিন্তিত মুখে এগিয়ে এলেন নন্দিনী কাকিমা। হ্যাঁ রে, মুনিয়া বলল তোরা নাকি কিসের শব্দ শুনে একা একা কোথায় চলে গিয়েছিলিস? কি হয়েছিল রে? উত্তরটা সোহিনীই দিল। মন্ত্রী রূপঙ্কর সামন্তর সেক্রেটারি খুন হয়েছেন ওই পাশের গলিটায়। কথাটা শুনে সবাই বেশ ভয় পেয়ে গেল। কয়েকজন অতিথি নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগলো। একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরে। ঢাকের আওয়াজ
আর কাসর ঘণ্টার জোরালো ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। অবশেষে ঠাম্মা অর্থাৎ সুভাষিনী দেবী বললেন, নে নে, তোরা এখন একটু বিশ্রাম নিয়ে নে, আজ আর বাইরে যাওয়ার দরকার নেই। ও বড় বৌমা, বলি এদিকে এসো, ঠাকুর মশাইকে জিনিসগুলো একটু এগিয়ে দাও। দোতলায় উঠতেই মুনিয়ারা আমাকে ঘিরে ধরল। বেশ উত্তেজিত গলায় মুনিয়া বলল, কি দেখলি রে স্নেহা? সোহিনী ইতিমধ্যে ঘরে ঢুকে পড়েছে। আমাকে এদের মাঝখানে একা ফেলে যাওয়ায় মনে মনে ওর ওপর বেশ রাগ হলো। আমাকে চুপ করে থাকতে দেখে মিছরি বলল, ও স্নেহাদি, কি দেখলে বলো? সামান্য ধমকের সুরে আমি বললাম, ও সব জানার দরকার নেই। এরপর তাড়াতাড়ি ঘরে চলে এলাম। সোহিনী জামাকাপড় চেঞ্জ করে ঘর অন্ধকার করে চুপ করে বসে আছে। অনেক সাধাসাধির পরও নিচে নামলো না সে। অগত্যা আমি একাই মুনিয়াদের সাথে ঠাকুর দালানে ঢাকের শব্দ, কাসর ঘণ্টার ধ্বনি আর অতিথিদের হই হুল্লোড়ের মধ্যে সন্ধ্যেটা কাটিয়ে দিলাম। রাতে ঘুমানোর সময়ও সোহিনীকে বেশ অন্যমনস্ক দেখালো। আধ ঘুমন্ত অবস্থায় শুনতে পেলাম ও আপন মনে বিড়বিড় করছে, ওগো আমার আগমনী। পরের দিন সকাল সকাল উঠে পড়তে হলো। আজ সপ্তমী, কলাবউ স্নানে যাবে একটু পরেই। সচরাচর এরকম দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার কপালে এতদিন জোটেনি। তাই আজ সবচেয়ে বেশি উত্তেজিত আমি নিজে। নন্দিনী কাকিমা কাল নিজে আমাকে ডেকে বলেছিলেন, এই শোন, কাল তুই আর সোহিনী আমাদের সাথে কলাবউ স্নান করাতে যাবি। বাড়িতে থাকলে তো তোরা আর এইসব দেখার সুযোগ পাস না, দেখবি খুব ভালো লাগবে। সোহিনী অবশ্য সকাল থেকে অনেকটা সামলে উঠেছে। হয়তো কালকের চিন্তাটা ও মন থেকে মুছে ফেলেছে। আমার মতে ওর এইসব নিয়ে অত চিন্তা না করাটাই বেটার। হতেই পারে লোকটার কোনো ব্যক্তিগত শত্রু ছিল, তাছাড়া পুলিশ তো রয়েইছে। গঙ্গার ঠান্ডা ফুরফুরে হাওয়ায় শরীর আর মন দুটোই বেশ চনমনে হয়ে উঠল। কলাবউ অর্থাৎ নবপত্রিকা স্নান করানো হলো। ঘাটে আমরা ছাড়াও আরো 2-3টে বনেদি বাড়ির সদস্যরা সকলে উপস্থিত রয়েছে। সোহিনী হাসি মুখে ওর মোবাইল ফোনে এই দৃশ্যের অনেকগুলো ছবি তুলে যাচ্ছে। পুজো শেষ হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব, তখন এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সাথে। আরে তুই সোহিনী না? হঠাৎ এই সময়ে এই রকম একটা প্রশ্ন শুনে আমরা দুজনেই বেশ অবাক হয়ে পিছনে ঘুরলাম। আমাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। দেখে মনে হয় সোহিনীর সমবয়সী, সৌম্য সুদর্শন চেহারা, গায়ের রং ওই মাঝারি, পরনে একটা সাদা 3/4 শার্টের সাথে নেভি ব্লু কালারের জিন্স আর চোখে একটা চশমা। সোহিনী কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বেশ উচ্ছ্বসিত স্বরে বলল, রাজদীপ। ছেলেটা সামান্য হেসে বলল, মনে পড়লো তাহলে? মনে না পড়ার কি আছে শুনি। বাই দ্য ওয়ে, তুই এই সময় এইখানে কি করছিস? বারে, আমার বাড়ির পুজোর অনুষ্ঠানে আমি থাকতে পারবো না? তুই এই বাড়ির ছেলে? ইয়েস ম্যাডাম, শ্রীযুক্ত সুমিত চৌধুরী ও শ্রীমতী নন্দিনী চৌধুরীর একমাত্র পুত্র আমি। নে, এবার তোকে আমি পুরো বায়োডাটাটা দিয়ে দিলাম। এবার তুই বল, তুই কেমন আছিস? ওদের কথাবার্তা শুনে আমি যতটুকু বুঝলাম সেটা হলো এই রাজদীপ ছিল সোহিনীর স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। যদিও স্কুল পাশ করার পর দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে আজ প্রায় দীর্ঘ 4 বছর পর দেখা হলো ওদের। সন্ধ্যা আরতি দেখে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। কাল তো ওই ঘটনার পর আর ঠাকুর দেখতে যাওয়াই হলো না, তাই আজ আরেকবার নতুন করে প্ল্যান করা হয়েছে। আজ অবশ্য দলে একজন সদস্য বেড়েছে, রাজদীপ দা। আমাদেরকে পুরো উত্তর কলকাতা ঘুরিয়ে দেখানোর বিশাল দায়িত্বটা একাই নিয়েছে সে। নিজে রেডি হয়ে সোহিনীকে ডাকতে এলাম। আমাকে দেখেই ও বলল,
নীলুদা ফোন করেছিল? নীলুদা অর্থাৎ নীলাঞ্জন রায়ের পরিচয়টা আশা করি নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার জ্যাঠতো তো সেই দাদা তথা বর্তমানে একজন পুলিশ অফিসার। সোহিনীর কথার উত্তরে বললাম, নাকি বলল সে? কালকের খুনের খবরটা আমরা পেয়েছি কিনা সেটাই জিজ্ঞেস করছিল। সোহিনীর কথা শেষ হওয়ার আগেই উদ্বিগ্ন মুখে ঘরে ঢুকলো মুনিয়া। আমরা কিছু বলার আগেই ও গড়গড় করে বলে গেল, সোহিনীদি, একবার শিগগির নিচে এসো, দেখো টিভিতে কি দেখাচ্ছে। ওর কথা মতো হন্তদন্ত হয়ে নিচে বসার ঘরে ঢুকতেই স্তম্ভিত হয়ে গেলাম। টিভির পর্দায় ভেসে ওঠা খবরের চ্যানেলে বড় বড় হেডলাইন, খুন হলেন মন্ত্রী রূপঙ্কর সামন্তের ভাই। টিভিতে খবরটা পড়ে আমি রীতিমতো চমকে উঠলাম। আবার খুন, এবার সোজা মন্ত্রীর ভাই। টিভিতে এখনো খবরটা সম্প্রচারিত হয়ে চলেছে। খুন হওয়া লাশটা দেখানো হচ্ছে অনবরত। সবার প্রথমেই আমার চোখটা গেল মৃতদেহের পেটে নৃশংসভাবে বসানো ছুরিটার দিকে। অবাক হয়ে দেখলাম এই ছুরিটাতেও লাল কালিতে লেখা রয়েছে একটা কথা, জাগো অসুর বিনাশিনী। খুনের কায়দাটাও ঠিক কালকের মতোই। কপালে গুলি করা হয় প্রথমে। সোহিনী দেখলাম কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমিও এলাম পিছন পিছন। ঘরের বাইরে দাঁড়িয়েছিল মুনিয়া। ওকে দেখে সোহিনী বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ঠাকুর দেখতে যাবি না? এমনি কত দেরি হয়ে গেছে। যা যা, মিছরি মন্টুকে ডেকে নিয়ে আয়। ব্যাপারটা কি হলো? সোহিনী কি সত্যি এইসব নিয়ে আর ভাববে না, নাকি ও কিছুই লক্ষ্য করেনি? না না, এতটা ক্যালাস তো সোহিনী নয়। নিশ্চয়ই ওর মনের মধ্যে কিছু চলছে। 5 মিনিটের মধ্যে অবশ্য সত্যিই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আমরা। সুমিত কাকুদের বাড়ির গাড়ি নিয়ে বেরোনোর ফলে বাস ট্রামের ভিড়টাও এড়ানো যাচ্ছে। রাস্তার দুধারের অগন্তি মানুষের ঢল আর রঙিন টুনি লাইটের জমকালো আলো দেখতে ভীষণ ভালো লাগছিল। দুর্গাপুজো ছাড়া কলকাতা সত্যিই অসম্পূর্ণ। আজের মর্মার্থ বুঝতে পারলাম। শোভাবাজার, বাগবাজার, শ্যামবাজারের ঠাকুরগুলো দেখে আমাদের গাড়ি দক্ষিণ কলকাতার দিকে ঘুরে গেল। রাজদীপ তাই ড্রাইভ করছে এবং বলা বাহুল্য বেশ সুন্দর ড্রাইভ করছে সে। আমাদের গাড়ি শ্যামবাজার ছাড়াতেই সোহিনী বলল, রাজ, গাড়িটা ভবানীপুরের দিকে নিয়ে চল। রাজদীপ দা একটু অবাক হয়ে বলল, ভবানীপুর কেন রে? ওদিকে কি তোর কোনো ফেভারিট পুজো কমিটি আছে নাকি? দেখ, আমি কিন্তু ওদিকে রাস্তাঘাট খুব একটা চিনি না। না, ঠাকুর দেখতে যাচ্ছি না। গাড়িটা ভবানীপুর থানার দিকে নিয়ে চল তুই। থানায় কেন রে? কাজ আছে। রাজদীপ দার সাথে আমরা সকলেই ভীষণ অবাক হয়ে গেলাম। হঠাৎ এই সময় থানায় কেন? যদিও রাজদীপ দা বিনা বাক্য ব্যয় করে গাড়িটা ভবানীপুর থানায় নিয়ে এলো। গাড়িটা থেকে নেমে থানার দিকে এগিয়ে গেল সোহিনী। রাজদীপ দা অবশ্য ওর সাথে ভেতরে ঢুকতে চেয়েছিল, তবে সোহিনী আপত্তি তোলায় আর জোরাজুরি করল না কোনো রকম। মিনিট 10 মধ্যেই হাসি মুখে বেরিয়ে এলো সোহিনী। তবে ভিতরে ঠিক কি হলো সেটা তক্ষুনি কাউকে বলল না ও। আমাদের গ্রুপের সবচেয়ে চার্মিং ব্যক্তি হলো রাজদীপ দা। সবকটা প্যান্ডেল বেশ মজার সাথে আমাদের ঘুরিয়ে দেখালো সে। এদিকে ঠাকুর দেখা ছাড়াও পুজোর একটা বিরাট বড় অঙ্গ হচ্ছে বাইরে জমিয়ে খাওয়া দাওয়া করা। উত্তর দক্ষিণ মিলিয়ে কলকাতার প্রায় সবকটা পুজো প্যান্ডেল ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন ঘড়িতে রাত 11টা। রাতের খাওয়া দাওয়া সেরে যখন ঘুমোতে যাব হঠাৎ সোহিনী বলল, কাল পুষ্পাঞ্জলির পর চটপট রেডি হয়ে নিস, একটা জায়গায় যাওয়ার আছে। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কোথায় যাব? মন্ত্রী রূপঙ্কর সামন্তের বাড়ি ভবানীপুরে। নয়, হ্যাঁ। সন্ধেবেলায় যখন নীলুদা ফোন করেছিল আমি কালকের খুনটা নিয়ে আমার কয়েকটা খটকার কথা জানাই ওকে, তখন ওই সমাধানের পথটা বলে দিল। রূপঙ্কর বাবুরা এই খুনের কেসটা সমাধানের ভার দিয়েছেন ভবানীপুর থানাকে। এই ভবানীপুর থানার বর্তমান ওসি অঞ্জন পাল নীলুদার পুরনো বন্ধু। নীলুদাই সমস্ত কথা বলে রেখেছিল ওর সাথে। ঠাকুর দেখতে যাওয়ার পথে আমি শুধু একবার ব্যাপারটা ফাইনাল করে এলাম, ব্যাস ডান।
কাল সকালে পুষ্পাঞ্জলির পর থানায় মিট করতে বলল। এতক্ষণে সোহিনীর থানায় যাওয়ার কারণটা আমার কাছে পরিষ্কার হলো। আমাকে প্রথম থেকে সবকিছু খুলে না বলার জন্য একটু রাগ হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই রাজি হয়ে গেলাম। পরের দিন আপনা আপনি সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আজ মহা অষ্টমী, পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তাড়াতাড়ি স্নান সেরে শাড়ি পরে তৈরি হয়ে নিলাম। বাঙালি হয়ে অষ্টমী সকালে শাড়ি পরবো না তা আবার হয় নাকি? সোহিনীও কিন্তু শাড়ি না পরে কখনো অষ্টমীর পুষ্পাঞ্জলি দেয় না। সাজগোজ শেষ করে আমরা দুজন নিচে নেমে এলাম। বাড়ির সকলেই শাড়ি আর পাঞ্জাবি পরে উপস্থিত হয়ে আছে। কি অদ্ভুত মনোরম পরিবেশ। ফুল নিয়ে হাত জোড় করে মন্ত্র বললাম সকলে। সবকিছু শেষ হতে মিনিট 15 লাগলো। সকালের জলখাবার খেয়ে বেরোনোর তোড়জোড় করতে লাগলাম। ঠিক হলো রাজদীপদা আমাদের ভবানীপুর থানা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। রাজদীপদা নিজে গাড়িটা ড্রাইভ করার ফলে সকাল 9:45টার মধ্যেই থানায় পৌঁছে গেলাম আমরা। থানায় ঢুকতেই যিনি সর্বপ্রথম হাসি মুখে এগিয়ে এলেন তিনি নিঃসন্দেহে নীলুদার সেই বন্ধু মিস্টার অঞ্জন পাল। সোহিনীর সাথে ছোট্ট একটা হ্যান্ডশেক করে তিনি বললেন, বাহ, তুমি তো দেখছি বেশ পাংচুয়াল। তো আর ইউ রেডি? সোহিনী হাসি মুখে বলল, ইয়েস স্যার। এরপর আর কথা না বাড়িয়ে পুলিশের গাড়িতে করে মিস্টার সামন্তের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা। পুলিশের সাথে যাচ্ছি বলে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি আমাদের। থানা থেকে বেশি দূরে নয় বাড়িটা, বড় জোর ওই মিনিট 15 লাগলো পৌঁছতে। বিরাট একটা কালো গেট সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোতলা বাড়িটা। পরিবেশটা কেমন যেন থমথমে। আমাদের দেখে গেট খুলে দিল বয়স্ক দারোয়ান। আমরা সোজা চলে এলাম। সম্ভবত মিস্টার সামন্তের স্টাডি রুম এটা। শুকনো মুখে বসেছিলেন রূপঙ্কর সামন্ত। আমাদের দেখে ভদ্রতার খাতিরে সোফায় বসতে বললেন। পুলিশদের দলে সোহিনী আর আমাকে দেখে ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, আপনাদের তো ঠিক। উনি এই কেসে আমাদের হেল্প করছেন। ও আই সি। ঠিক আছে, আপনাদের কি প্রশ্ন করার আছে করুন। অঞ্জনদা ইশারা করতেই শুরু করলো সোহিনী। সেদিন আপনার সেক্রেটারি শোভাবাজারে কি করছিলেন আপনি কিছু জানেন? হ্যাঁ, সেদিন ওখানকার একটা পুজো উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল। আমার সেক্রেটারি মানে শুভম সেই ব্যবস্থা করতেই ওদিকে গেছিল। আচ্ছা, আর কাল আপনার ভাই কোথায় গেছিলেন? দীপু মানে আমার ভাই কাল ওর নাতনিটার জন্য খেলনা কিনতে গেছিল উল্টোডাঙায়। মানে দুটো খুনই উত্তর কলকাতায় হয়েছে। আচ্ছা, আপনার কোনো শত্রু আছে যে এই রকম একটা সাংঘাতিক কাজ করতে পারে? আমার শত্রু? হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে কাজটা যে করেছে সে আপনাদের পুরো পরিবারকেই শত্রু ভাবে। এমন কি কেউ আছে? প্লিজ বলুন মিস্টার সামন্ত। মিস্টার সামন্ত গম্ভীর হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, না, সেরকম কাউকে তো আমার মনে পড়ছে না। সোহিনী বলল, বেশ, আপনি ভাবতে থাকুন। কিছু মনে পড়লে অবশ্যই অফিসারকে ইনফর্ম করবেন। আর আপনারা একটু সাবধানে থাকবেন। আমরা তবে আজ আসি, ধন্যবাদ। নমস্কার জানিয়ে ঘর থেকে সবেমাত্র বেরিয়েছি এমন সময়ে পেছন থেকে একজন মহিলার গলা শুনতে পেলাম। এক্সকিউজ মি। অপ্রত্যাশিত কণ্ঠ শুনে পেছন ঘুরতেই দেখলাম একজন বছর 30-এর মহিলা দাঁড়িয়ে রয়েছেন কৌতূহলী মুখে। পরনে তার সাদা শাড়ি, চুল অগোছালো করে বাঁধা। বুঝতে অসুবিধা হলো না যে উনি হলেন মিস্টার সামন্তের ভাইজি। বাবার মৃত্যুর কারণে অশৌচ পালন করছেন। উনি সোহিনীর দিকে এগিয়ে এসে গলাটা সামান্য নামিয়ে বললেন, আপনাদের সাথে একটু কথা বলা যাবে, একটু আলাদা করে? সোহিনী কি যেন একটা ভেবে নিয়ে বলল, নিশ্চয়ই, চলুন। ভদ্রমহিলা একটু আশ্বস্ত হয়ে আমাদের আর একটা ঘরে নিয়ে গেলেন। সম্ভবত তারই ঘর ছিল ওটা। দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, নমস্কার, আমি দীপশিখা মৈত্র। আমার বাবা
দীপঙ্কর সামন্তই কাল রাত্রে খুন হয়েছেন। আমাদের আন্দাজ তার মানে একদম সঠিক। দীপশিখা বলে চললেন, আমি জেঠুর ঘরের বাইরে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনেছি এতক্ষণ। আমি হয়তো জানি খুনগুলো কে করেছে। সে কি? সোহিনী বেশ অবাক হয়েছে। আপনাদের কোনো পারিবারিক শত্রু সে? না না, সে আমাদের শত্রু নয়, আমরা তার শত্রু। মানে? বছর 5 আগেকার কথা। কণ্ঠস্বর যতটা সম্ভব নামিয়ে নিয়ে শুরু করলেন দীপশিখা। রূপ অর্থাৎ রূপক আমার জেঠুর ছোট ছেলে, তখন ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের বাগানে এক মালি কাজ করতেন তখন, শৈলেনবাবু। খুব গরিব হওয়ার ফলে নিজের স্ত্রী ও এক মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন উনি। মেয়েটা তখন কলেজে পড়তো, খুব সুন্দর দেখতে ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও খুব ভালো ছিল সে। স্টেট লেভেলে কাবাডি খেলত, অনেক পুরস্কারও পেয়েছিল। আন্তর্জাতিক মহলে নিজের দেশকে তুলে ধরার স্বপ্ন দেখত সে, কিন্তু তার সেই স্বপ্ন ডানা মেলার আগেই ভেঙে যায়। রূপ মেয়েটার প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছিল। একদিন সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলে সে। এদিকে রূপের কোনো গুণই নেই, মেধা ও স্বভাব অত্যন্ত খারাপ। মেয়েটা স্বভাবতই মিষ্টি ভাষায় তার প্রস্তাব ফিরিয়ে দেয়। ব্যাস, এতেই চটে যায় রূপ। সেদিন একটা ম্যাচ খেলে বেশ রাত করে মেয়েটা বাড়ি ফিরছিল। ফাঁকা গলির মোড়টায় নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়েছিল রূপ আর ওর দলবল। মেয়েটাকে সবাই মিলে চেপে ধরে নিয়ে গেছিল একটা ঘরে। তারপর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। রেপ কেস? অবাক হয়ে বলল সোহিনী। হ্যাঁ, শৈলেনবাবু রূপের বিরুদ্ধে কোর্টে কেস করেন, কিন্তু জেঠুর ক্ষমতার জন্য তিনি কেসটা হেরে যান আর শৈলেনবাবুদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তার পাওনা টাকাগুলোও দেয়নি, এমনকি মেয়েটাকে তার কাবাডি একাডেমি থেকেও ক্ষমতার জোর খাটিয়ে বের করে দেয়া হয়। তারপর মাস 4 ওদের সাথে যোগাযোগ করা যায়নি। শেষে 5 মাসের মাথায় ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম আমি। শৈলেনবাবু স্ত্রীর কাছে যা শুনেছিলাম তা ছিল মর্মান্তিক। শৈলেনবাবু লোকের ধার দেনা মেটাতে না পেরে আত্মহত্যা করেছেন। তাদের একমাত্র ফুলের মতো মেয়েটা নিখোঁজ। শৈলেনবাবুর স্ত্রী ঝুমা বর্তমানে একা অসহায় অবস্থায় উল্টোডাঙায় এক বস্তিতে ভাড়া থাকেন। দুবেলা ঠিকমতো খাওয়ার জোটে না তার। হয়তো সেই অসহায় মেয়েটাই আজ প্রতিশোধ নিচ্ছে। তার সাথে তো সত্যিই অন্যায় হয়েছিল। সোহিনী কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আচ্ছা, কি নাম মেয়েটার? দুর্গা। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণের সন্ধি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। চৌধুরী বাড়ির ঠাকুর দালানে চেয়ার পেতে বসে আড্ডা মারছিলাম আমরা সকলে। বাড়ির বড়রা যথারীতি পুজোর কাজে ব্যস্ত। একসময় মন্টু বলল, আচ্ছা, এই অষ্টমী নবমীর সন্ধিক্ষণে মা দুর্গা চণ্ডমুণ্ড 2 অসুরকে বধ করেছিলেন, তাই না? আমরা সবাই সম্মতি জানালাম। আমি যেহেতু সাহিত্যপ্রিয় মানুষ, তাই একটু সাহিত্যের ভাষায় বললাম, ওরে, মা দুর্গা সব অসুরদের বধ করে অসুর বিলাসিনী হয়ে উঠেছিলেন। সোহিনী আমার এই কথাটা শুনে কেমন যেন গম্ভীর হয়ে গেল। বেশ কিছুক্ষণ আপন মনে কিসব যেন বিড়বিড় করলো সে। তারপর হঠাৎ জোর গলায় বলে উঠল, পেয়ে গেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি পেলি? খুনির নামের কনফার্মেশন। মানে কে?
যার আগমনী সুরের অপেক্ষায় থাকি আমরা, যে সব অসুরদের বিনাশ করে হয়ে ওঠে অসুর বিনাশিনী, সে দুর্গা। সকাল সকাল স্নান সেরে সবেমাত্র বাথরুম থেকে বেরিয়েছি। বিছানায় রাখা সোহিনীর ফোনটা সশব্দে বেজে উঠল। প্রত্যেক দিনের মতো আমার আগেই স্নান সারা হয়ে গেছিল সোহিনীর। জলে ভিজিয়ে রাখা আমন্ড বাদাম খেতে খেতে ফোনটা রিসিভ করলো ও, আর ফোনটা ধরতেই ওর চোখ মুখের চেহারা একদম পাল্টে গেল। বেশ কয়েকবার হোয়াট, সে কি, কোথায়, আচ্ছা, এবং সবশেষে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি বলে ফোনটা রেখে দিল ও। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, কি হয়েছে রে, কে ফোন করেছিল? আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে চাপিয়ে নিয়ে ও বলল, অঞ্জনদা ফোন করেছিল, আরো একটা খুন হয়েছে। আবার খুন? তবে এবার মিস্টার সামন্তের পরিবারের কেউ নয়, 4 জন ছেলে খুন হয়েছে। মানে? সেটা ঠিক জানি না, অঞ্জনদা আপাতত থানায় যেতে বলল, ওখানেই কথা হবে। সময় নষ্ট না করে তক্ষুনি বেরিয়ে পড়লাম আমরা। রাজদীপ দাদার গাড়িতে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ভবানীপুর থানায়। ভিতরে ঢুকতেই অঞ্জনদা এগিয়ে এলো। একজন তোমাদের জন্য ওয়েট করছেন, মানে কালকের কেসটার সঙ্গে জড়িত। একটু ভিতরের দিকে যেতেই দেখতে পেলাম একদম কোণের একটা বেঞ্চিতে বসে রয়েছেন একটা অল্প বয়স্কা তরুণী। চেহারা তার বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এলিয়ে পড়েছে। পরনে সালোয়ার কামিজটি ধুলো ময়লায় মাখামাখি হয়ে রয়েছে এবং কপালে ও হাতের কিছু অংশে কাটা ছড়ার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অঞ্জনদা মেয়েটার দিকে এগিয়ে গিয়ে হালকা গলায় বলল, সানিয়া, আপনি ওনাকে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলতে পারেন, উনি আমাদের সাহায্যকারী। অঞ্জনদা সোহিনীর দিকে ইঙ্গিত করল। সানিয়া তার নিস্তেজ চোখ দুটো দিয়ে সোহিনীকে একবার দেখে নিল। হয়তো ওকে দেখে কিছুটা ভরসা পেল সে। হালকা গলায় বলল, আপনি শুনবেন? সোহিনী ওর পাশে গিয়ে বসল। মুখে একটা হাসি এনে বলল, কেন শুনবো না, আমাকে বলো, কাল কি হয়েছিল? সানিয়া ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটো খুলে শুরু করলো। কাল কাজ থেকে ফিরতে আমার অনেকটাই দেরি হয়েছিল। আমি মডেলিং করি। আমার বাড়ি হাতিবাগানের অনেকটাই ভেতরে। তখন রাত 11:30 বাজে। নির্জন রাস্তার মোড়টায় 4 জন ছেলে দাঁড়িয়েছিল নেশাগ্রস্ত অবস্থায়। অনেক চেষ্টা করেও ওদের দৃষ্টি এড়াতে পারলাম না। ওরা আমাকে ধরে ফেললো, আর ঠিক তখনই একজন ওদের পিছন থেকে আক্রমণ করলো। রাস্তায় পড়ে জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তাকে কিছুটা দেখেছিলাম আমি। একজন মেয়ে, পরনে শাড়ি, চুল খোলা, অন্ধকারে মুখটা দেখতে পারিনি। সে তখন উদ্ভ্রান্তের মতো ওই 4 জনের পেটে ছুরি বসাচ্ছিল, আমি স্পষ্ট দেখেছি। থানা থেকে মিনিট 15-র মধ্যেই বেরিয়ে পড়লাম আমরা। বেরোনোর আগে অবশ্য সোহিনী অঞ্জনদার সাথে কয়েকটা সলা পরামর্শ করে নিল। মিস্টার সামন্তের একটা বিজয়া অনুষ্ঠানে যাওয়ার কথা আছে আগামীকাল, হাতিবাগানের এই দিকেই। সোহিনী ওনাকে অনুষ্ঠানে আসতে বলে অঞ্জনদাকে পুরো কলকাতা শহরের খবরটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে দিল। এইসবের কারণ অবশ্য আমি কিছুই জানি না। থানা থেকে বেরিয়ে সোহিনীকে জিজ্ঞেস করলাম, কালকের খুনগুলো কি দুর্গাই করেছে? সোহিনী শুকনো গলায় বলল, হ্যাঁ, খুনের টেকনিক পুরো মিলে যাচ্ছে। আর তুই অঞ্জনদাকে ওই কাজটা করতে বললি কেন? তাহলে দুর্গার কানে খবরটা যাবে, ও আসবে প্রতিশোধ নিতে, আর আমরা ওকে ধরতে পারবো। তবে কি জানিস, মেয়েটা অপরাধী নয় আমার কাছে। একটা জঘন্য অপরাধ ওকে অপরাধী বানিয়ে তুলেছে। সোহিনীর কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম। খুব শক্ত তো নয় কথাগুলো। চুপচাপ বাড়ির পথে হাঁটতে লাগলাম আমরা। মাঝে একবার সোহিনীকে আপন মনে বিড়বিড় করতে শুনলাম, মেয়েটা ভুল দেশে জন্মগ্রহণ করে ফেলেছে রে। এখানে কয়েকটা টাকার কাছে অনায়াসে বিক্রি হয়ে যায়,
সমস্ত প্রতিভা প্রচেষ্টা। নবমীর বিকেলটা চৌধুরী বাড়ির ধুনুচি নাচ দেখেই কাটিয়ে দিলাম। রাতে শুতে যাওয়ার সময় সোহিনীকে বেশ অন্যমনস্ক দেখালো। কেমন যেন অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে পড়েছে সে। পরের দিন যথারীতি সকাল সকাল ঘুম ভেঙে গেল। আজ বিজয়া দশমী, চারপাশে বিষাদের সুর। মা আবার কৈলাসে ফিরে যাবেন। আবার একটা বছরের ধাক্কা। সত্যি মনটা খুব ভার হয়ে গেল। বরণ শেষে সিঁদুর খেলে ঠাকুর নিয়ে যাওয়া হলো বিসর্জনের জন্য। বিসর্জনের পর বিজয়া প্রণাম সারতে সারতে বিকেল হয়ে গেল। বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম হাতিবাগানের উদ্দেশ্যে। তখন সন্ধেটা নেমেছে অল্প অল্প মতন। প্যান্ডেলের সামনে ছোট জমিটায় স্টেজ খাটিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে। লোকজন জড়ো হচ্ছে আস্তে আস্তে। আমরা অর্থাৎ আমি, সোহিনী ও অঞ্জনদা জমিটার বাইরে রাস্তার একধারে দাঁড়িয়ে রইলাম। ইতিমধ্যে মিস্টার সামন্ত উপস্থিত হয়েছেন এসে। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত মুখে এগিয়ে এলেন তিনি। কি ব্যাপার বলুন তো? আমি তো আজকের অনুষ্ঠানটা ক্যান্সেলই করে দিচ্ছিলাম। এরকম একটা পরিস্থিতি, আপনারাই তো বলেছিলেন সাবধানে থাকতে, এর মধ্যে আবার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তো আপনাকে থাকতেই হতো রূপঙ্কর বাবু। সোহিনীর গলাটা গম্ভীর। মানে? আজ আপনাকে টিভিতে গোটা কলকাতা দেখবে। ওদের সামনেই আজ আপনাকে সত্যিটা স্বীকার করতে হবে। সত্যি? কোন সত্যি? আপনি ভালো করেই জানেন আমি কোন সত্যিটার কথা বলছি। আপনার ছেলে রূপকের 5 বছর আগের সেই জঘন্য অপরাধ, একজন নিরপরাধ নিষ্পাপ মেয়েকে বিনা দোষে শাস্তি দিয়েছিলেন আপনারা, সে সব আজ আপনাকে স্বীকার করতে হবে। দেখুন রূপঙ্কর বাবু, আজ এখানে দুর্গা ঠিক আসবে। আপনি যদি সব দোষ স্বীকার না করেন তাহলে আপনারও বড় কোনো বিপদ হবে। মিস্টার সামন্তের চোখ মুখের অবস্থা পাল্টে গেল। উনি ভয় পেয়ে গেলেন। যথারীতি আমাদের কথা মতন কাজ করতে রাজিও হয়ে গেলেন তিনি। ইতিমধ্যে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে শুরু করেছেন রূপঙ্কর বাবু। আমরা তখন এক নিঃশ্বাসে অপেক্ষা করে চলেছি। প্রতি মুহূর্তে আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে চলেছে। কেন জানি না, আমার মন বলছে আজ কিছু একটা ঘটতে চলেছে। এমন সময় হঠাৎ সোহিনী আমার ডান হাতটা খপ করে ধরে। ধরা গলায় বলে উঠল সে, ওই যে। সোহিনীর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালাম আমি। মাঠেই দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। পরনে কালো ধুলো মাখা ময়লা শাড়ি, লম্বা খোলা চুল নেমে এসেছে কোমর পর্যন্ত। ধুলো মাখা খালি পায়ে দেবী মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে সে। রূপঙ্কর বাবু নিজের বক্তৃতা শেষে বিনীত সুরে বললেন, আমি আজ একটা কথা স্বীকার করতে চলেছি, যেটা। হঠাৎ এই সময়ে এরকম একটা বাধা পেয়ে আমরা অবাক হয়ে সেদিকে তাকালাম। বুটের খটখট শব্দ তুলে হন হন করে স্টেজের দিকে এগিয়ে এলেন নিঃসন্দেহে রূপঙ্কর বাবুর কনিষ্ঠ পুত্র রূপক সামন্ত। স্টেজে উঠে সে শটান মাইকটা নিয়ে কড়া গলায় বলল, না, আমাদের কোনো স্বীকারোক্তি নেই। হ্যাঁ, আমরা কোনো অন্যায় করিনি। যার সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছিল সেই একজন দুশ্চরিত্রা, লম্পটা। আর আমাদের তো কোনো প্রায়শ্চিত্ত করার কোনো দরকারই মনে পড়ছে না। একটা মেয়ের জন্য নাকি এতগুলো ঝামেলা। সবকিছু পরিকল্পনার বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে সোহিনী এগোতে যাবে এমন সময় দুটো কান ফাটা শব্দ। হতভম্ব হয়ে দেখলাম স্টেজে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন রূপঙ্কর বাবু ও রূপক। গুলির শব্দে আতঙ্কিত হয়ে দর্শকরা একে একে পালাতে লাগলো তৎক্ষণাৎ। আমরা সেদিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম স্টেজের সামনে দাঁড়িয়ে রয়েছে দুর্গা। 2 হাত দিয়ে ধরা ওর রিভলভারের নলটা সোজা আমাদের দিকে তাক করা। চোখে তার ভয়ঙ্কর দৃষ্টি, 2 হাত কাঁপছে। ধরা গলায় সে বলে উঠল,
খবরদার, আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না। সোহিনী ওকে বোঝানোর ভঙ্গি করে বলল। আমার কথাটা শোনো দুর্গা। ওর কথাটা শেষ হলো না, আরো একটা সাংঘাতিক শব্দে ভয়ে চোখ বুজে ফেললাম আমি। বড়জোর 3 সেকেন্ড পর চোখ খুলতেই দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দৃশ্যটা। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েছে দুর্গা। নিজের বুকেই গুলিটা করেছে সে। সোহিনী উদ্ভ্রান্তের মতো ছুটে গেল ওর দিকে, রাস্তায় বসে ওর মাথাটা তুলে নিল নিজের কোলে। দুর্গার চোখের দৃষ্টি এখন স্থিতিশীল, মুখে একটা আলতো হাসি খেলিয়ে সে বলল, আমার কাজ শেষ। এই অসম্পূর্ণ কাজটার জন্যই বেঁচেছিলাম এতদিন। এবার আমার যাওয়ার পালা। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম এই সুবিচারের জন্য। আজ আমি মুক্তি পাবো আমি আজ। সোহিনী কাঁপা কাঁপা গলায় বলল, তোমার কিছু হবে না দুর্গা, তুমি একদম ঠিক হয়ে যাবে। অঞ্জনদা, অ্যাম্বুলেন্স ডাকুন তাড়াতাড়ি প্লিজ। সম্ভবত এই প্রথমবার সোহিনীর চোখে জল দেখলাম আমি। ওই দেখো, তারা ভরা আকাশটার দিকে তাকিয়ে বলল দুর্গা, ওই দেখো, বিসর্জনের বাজনা বেজে উঠেছে আজ। আজ দেবীর সাথে এই দুর্গাও বিসর্জন হবে। কিন্তু আমি জানি আরো হাজারো হাজারো দুর্গা জন্ম নেবে এই দেশের বুকে, রুখে দাঁড়াবে তারা অন্যায়ের বিরুদ্ধে। আমি জানি। এই ছিল দুর্গার শেষ কথা। আস্তে আস্তে ওর প্রাণহীন দেহটা ঢলে পড়ল সোহিনীর ওই মায়া ভরা দুটো হাতের উপর। শেষ হলো আমাদের আজকের গল্প আগমনী। গল্প লেখিকা তীর্ণা চৌধুরী, গল্প কথক ওরফে স্নেহার চরিত্রে অনুশ্রী, সোহিনী রিয়া, সুমিত বাবু চিঞ্জিত, রাজদীপ এবং ইন্সপেক্টর রাহুল, মুনিয়া মধুরিমা, মন্টু দীপঙ্কর, মিছরি ব্রতশ্রী, সুভাষিনী দেবী এবং নন্দিনী দেবী শিল্পা, রূপঙ্কর সামন্ত, সুমিত মহালানবিশ, রূপক আমি সায়ন, অঞ্জন পাল সিদ্ধার্থ, দীপশিকা সুতপা, সানিয়া সুতেষ্ণা, দুর্গা সৃষ্টি। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ, সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, আর আমাদের নতুন গল্পগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন।